সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের জাভা টেকনোলজি টিউটোরিয়ালে। জাভা টেকনোলজিটা মূলত জেমস জেমস গসলিং নামে একজন প্রোগ্রামার তার টিমকে নিয়ে সান মাইক্রো সিস্টেমে তৈরি করেছে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সর্বপ্রথম নাম দেওয়া হয়েছিল নামে নামকরণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে জাভা নামে নামকরণ করা হয়। তাছাড়া জাভা প্রোগ্রামিংটা মূলত ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামেও অনেক পরিচিতি লাভ করেছে। এটার অনেক পরিচয় আছে। এর পিছনে মূল কারণ হচ্ছে যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইন্টারনেট, ডেস্কটপ এবং মোবাইল সকল ধরনের ডিভাইসে ওটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ সফটওয়্যার তৈরি করতে পারি। এই জন্য এর নামকরণ করেছে, ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে নামকরণ করা হয়েছে। তা আমরা যদি জাভা টেকনোলজির কথা বলি তাহলে বলতে হবে যে জাভা টেকনোলজিটা মূলত দুইটা জিনিসই, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অথবা কোনো প্ল্যাটফর্ম, শুধু প্ল্যাটফর্ম না। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটা জিনিস, যে এটা সে নিজে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সে একটা প্ল্যাটফর্মও বটে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আমরা বলি, জাভা প্রোগ্রামিং মূলত একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা খুবই সিম্পল ইন রেসপন্স টু মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার হাই লেভেল অ্যান্ড কোয়াইট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজগুলোর তুলনায় যদি আমরা বলি তাহলে এটা একটা সিম্পল অ্যান্ড অবভিয়াসলি জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা অবজেক্ট বেইজ অ্যাক্টিভিটিসগুলো করে এবং পিওরলি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যদি সি প্লাস প্লাস এর সাথে যদি তুলনা করি, সি প্লাস প্লাস কিন্তু রেগুলার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ইমপ্লিমেন্টেশন করতে পারে, আর তাছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশনটা করতে পারে, কিন্তু জাভা কমপ্লিটলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর তাছাড়া জাভার আরও অনেকগুলো ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলি, ডিস্ট্রিবিউটেড, এটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটার সিস্টেমের ডিফারেন্ট কম্পিউটিং সিস্টেম এটা ব্যবহার করা যাচ্ছে, এটা অবভিয়াসলি একটা ইন্টারপ্রিটেড। আমি এখন বিস্তারিত এই ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে বিস্তারিত বলছি না। আমরা পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য টিউটোরিয়ালগুলোতে বা অন্যান্য সিরিজ সেশনগুলোতে আমরা আরো বিস্তারিত জানবো। শুধু আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু জেনে নেই যে এটা মাল্টি থ্রেডেড, জাভা অবভিয়াসলি ডিনামিক এবং এটা ডিফারেন্ট আর্কিটেকচারে চলতে পারে। দ্যাট মিনস এটা আর্কিটেকচার নিউট্রাল। আর জাভা পোর্টেবল, যে কোনো ডিভাইসের জাভা সোর্স কোডগুলোকে পোর্ট করা যায়, বাইট কোডগুলোকে পোর্ট করে সেখান থেকে এক্সিকিউট করা যায়। অ্যান্ড অবভিয়াসলি জাভা ইজ হাই ফর পারফরমেন্স দেখায়, তবে নেটিভ কোডের মতো অতটা পারফরমেন্স নাই। কিন্তু জেনারেল সেন্সে যদি আমরা এটার অ্যাক্টিভিটিস গুলো আমরা তুলনা করি তাহলে ইটস এ obviously high performing programming language, and obviously Java is robust and secure. তো আমরা একটা সিম্পল জাভা প্রোগ্রাম দেখি। জাভা প্রোগ্রামটা মূলত ক্লাস এবং অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং যে কোনো ধরনের সোর্স কোড যদি আমরা শুরু করি তাহলে একটা জাভা ক্লাসের মধ্যে লিখতে হয়। এবং ক্লাসটা দুই ধরনের ক্লাস হতে পারে, একটা হচ্ছে মেইন ক্লাস, একটা হচ্ছে রেগুলার ক্লাস। তো মেইন ক্লাস মানে হচ্ছে জাভা যেখান থেকে এক্সিকিউশন শুরু করে সেটা হচ্ছে মেইন মেথড। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ক্লাস আছে এবং এই ক্লাসটার মধ্যে একটা মেথড আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। মেইন নামে একটা মেথড আছে, যেই মেথডটার কাজ হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ প্রিন্ট করা, স্ক্রিনে প্রিন্ট করা, এতটুকুই। তো সেক্ষেত্রে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, এর মাঝে একটা মেইন মেথড নিয়েছি, তারপর আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি সিস্টেম ডট আউটডোর প্রিন্ট লাইন হ্যালো ওয়ার্ল্ড এর মাধ্যমে। তো এটার আউটপুটটা আমরা দেখতে পারবো শুধু হ্যালো ওয়ার্ল্ড একটা কনসোল এনভায়রনমেন্টের মধ্যে। আমরা বিস্তারিত প্রোগ্রামিং, এই বেসিক প্রোগ্রামিং আরও পরে কথা বলবো। এখন আসা যাক জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আসলে কিভাবে লিখতে হয়। এটা যদি বলি, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেহেতু জাভা ল্যাঙ্গুয়েজ একটা সোর্স কোড, এটা স্বাভাবিকভাবেই একটা প্লেন টেক্সট হিসেবে লিখতে হবে। আমরা যে কোনো ধরনের টেক্সট এডিটরে চাইলে প্লেন টেক্সট হিসেবে লিখতে পারবো। এবং অবশ্যই আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যে এখানে যেমন হ্যালো ওয়ার্ল্ড নামে ক্লাস তৈরি করেছি, তাহলে জাভা প্রোগ্রামটা যখন সেভ করব তখন আমরা হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা অর্থাৎ ক্লাসের নাম লিখে, মেইন ক্লাসের নাম লিখে ওই ক্লাসের নামের শেষে ডট জাভা এক্সটেনশন দিয়ে আমরা ওই সোর্স কোডগুলোকে সেভ করব। এবং পরবর্তীতে আমরা জাভাসি কম্পাইলারের মাধ্যমে এই সোর্স কোডটাকে কম্পাইল করব, এবং কম্পাইল করলে ডট ক্লাস নামে একটা ফাইল তৈরি হবে, যেই ফাইলটার মধ্যে মূলত বাইট কোড থাকে। বাইট কোড হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের একটা কোডিং স্কিম, যেটা মূলত জাভা ভার্চুয়াল মেশিন বুঝতে পারে এবং লাইন বাই লাইন অর্থাৎ ইন্টারপ্রিট করে সে ওটা দিয়ে
এক্সিকিউশনের কাজটা সেরে নিতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা জাভা প্রোগ্রাম সোর্স কোডকে প্লেন টেক্সট হিসেবে ডট জাভা ক্লাসের নাম দিয়ে মেইন ক্লাসের নাম দিয়ে ডট জাভা এক্সটেনশনে সেভ করব, এবং জাভা সি কম্পাইলার দিয়ে কম্পাইল করলে ডট ক্লাস মানে ফাইলের নাম যেটা দিব সেই ফাইলের নাম ডট ক্লাস নামে একটা এডিশনাল ফাইল তৈরি হবে যেটা মূলত বাইট কোড স্টোর করে। তো আমরা যদি আরও কথা বলতে যাই, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো জাভা একটা প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে যে জাভা কোনো রেগুলার মেশিনে সরাসরি মেশিনের সাথে ইন্টারেক্ট করে রান করে না। জাভা মূলত রান করে জাভা ভার্চুয়াল মেশিন নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা মধ্যে জাভা একটা ভার্চুয়াল মেশিন সেট করা আছে। ওই মেশিন মূলত বাইট কোডগুলোকে ইন্টারপ্রিট করে এক্সিকিউটেবল তৈরি করে। আর এখানে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাভা প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা জাভা হচ্ছে কতগুলো লার্জ কালেকশন অফ রেডিমেড সফটওয়্যার প্লাগইন বা সফটওয়্যার কালেকশন, যেগুলো আমরা চাইলে কি করতে পারি আমাদের রেগুলার ডেভেলপমেন্ট প্রোগ্রামে ব্যবহার করতে পারি। তো এই জন্য এপিআই এবং জাভা ভার্চুয়াল মেশিন এটা হচ্ছে একটা জাভা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমাদেরকে প্রপারলি একটা পোর্টেবল এনভায়রনমেন্টে কাজ করার সুযোগ দিচ্ছে। তো ধন্যবাদ সকলকে।